তোমার কি এমন স্বপ্ন আম্মা? আম্মা করুণ কণ্ঠে বললেন, এইটা আমার অনেক দিনের একটা স্বপ্নের কথা বাপ। কি কথা আম্মা? আম্মা পুপিয়ে কাঁদতে শুরু করলেন। আমি অবাক হলাম, ধমকের সুরে বললাম, তুমি কি বলবা কিছু? আম্মা কাঁদো কাঁদো সুরে বললেন, শোন বাপ, তোর বাপের মাথা নষ্ট হওয়ার পরই আমি অনেক মানুষেরও অনুরোধ করছি, তোর চাচাগুলোরে, তোর মামাগুলোরও অনুরোধ করছি, তোর খালু পুপা কেউরই বাদ রাখি নাই। একটাই অনুরোধ করছিলাম, কইছিলাম আমার সোনা গয়না যা আছে সব বেইসা টাকা দিমু, খালি তোর বাপের একটু বিদেশে নিয়ে চিকিৎসা করাইতে। ইন্ডিয়াও নিয়েও যদি চিকিৎসা করাইতে পারতাম আমার মনে হয় কিছুটা ভালো হইতো। কিন্তু সাব্বাব, কেউই আমার অনুরোধ শোনে নাই। সময় কইরাই কেউ তোর বাপের চিকিৎসা করাইতেও নিয়ে যায় নাই। সবাই নিজের নিয়ে ব্যস্ত। কে নিয়ে যাইব তোর অসুস্থ বাপের চিকিৎসা করাইতে? তোর বাপের ভাই বোন কেউই আগিয়ে আসে নাই আমার অনুরোধে। আমি কাউরে দিয়া একটুও মনের মতো করে চিকিৎসা করাইতে পারি নাই। আমি মহিলা মানুষ, 3টা বাচ্চা নিয়ে নিজেও দৌড়াদৌড়ি করতে পারি নাই। আমার মনের একটাই স্বপ্ন, তোর বাপেরই বিদেশে নিয়ে যদি একটুই চিকিৎসা দিতে পারতাম। স্বপ্নটা কেউই পূরণ করতে আগেই আসে নাই। আমি স্বামী নিয়ে বিপদে পড়ছি। সবাই আমারে অনেক কথা কয়, কিন্তু আমার কামটা কেউই কইরা দেয় না। তুই আমার একমাত্র পোলা, তোর বাপ অসুস্থ। আমি তোরে কোনোদিনই ওই দূর প্রবাসে পাঠাইতাম না। আমি তোরে একটা আশাই পাঠাইছি। আমার আশা তুই তোর বাপেরে আমেরিকায় নিয়ে চিকিৎসা করাইবি। কত উন্নত দেশ আমেরিকা, কত উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। আমার মনটা কয় আমেরিকা নিয়ে চিকিৎসা করাইলে তোর বাপ সুস্থ হইয়া আইব। শুধু এই কারণে আমি তোর বউ কইরা আমার ভাস্তিরে আনতে চাইছিলাম, বাইরের মেয়ে আনতে চাইছিলাম না। আমি ভাবছিলাম আমার ভাইজিটা অনেক ভালো হইব, তোর বউ হইলে আমার স্বপ্নেও বাধা দিবে না। কিন্তু না, আমার ধারণা ভুল। ওরা অনেক স্বার্থপর। আগের চ্যাপ্টার বাদ। তোর কাছে এখন আমার একটাই অনুরোধ, তুই বিয়া করার আগেই তোর বাপের একটু আমেরিকায় নিয়ে চিকিৎসা করাইস। তোর বাপের সুস্থ হওয়ার স্বপ্নটা পূরণ করিস বাবা। আমার স্বামী থাকতেও আমি অসহায়। যে স্বামীরে নিয়ে বিপদে পড়ে সেই বুঝে জীবনটা কত কষ্টের। আপন বলতে তার কেউই থাকে না। আমার তুই আপন। তুই আমার কথাটা শুনিস বাপ। আমি কোনো জবাব দিতে পারলাম না। আমার কথার মাঝে হাহাকার ছিল জীবনের প্রতি, আমার প্রতি অনুরোধ আর দায়বদ্ধতা। আমি কি জবাব দেব? খানিক ভেবে আমি আম্মাকে বললাম, আমি তো মাত্রই এসেছি আমেরিকায়, এখনই আব্বারে আনতে পারবো কি জানি না, তবে আমি চেষ্টা করবো। আমি ফোন রেখে দিলাম। আব্বাকে নিয়ে আম্মার মনের কথা শুনেই ভীষণ অবাক লাগলো। এতটা হাহাকার যে আম্মার মনে আমি নিজেও জানতাম না। আমি 2 দিনের মধ্যে আসিফ ভাইয়ের সাথে দেখা করলাম। দেশ থেকে সুস্থ মানুষকে আমেরিকায় আনাই অনেক কষ্টকর। সেইখানে আব্বার মতো একজন মানসিক বিকাশগ্রস্ত মানুষকে আনাটা একদমই কষ্টসাধ্য। অনেকের সাথে যোগাযোগ করেও কোনো উপায় খুঁজে পেলাম না। নিজেরও কষ্ট লাগলো আম্মার কথা শুনতে পারবো না বলে। অবশেষে একজন আইনজীবী আমাকে বিনোদন মিডিয়ার লোকদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন। মিডিয়ার লোকরা খুব সহজেই আমেরিকা ইউরোপে আসতে পারে। আমি অনেক কষ্টে মিডিয়ার কয়েকজন লোকের সাথে পরিচয় হলাম। তারপরই একজন পরিচালকের সাথে যোগাযোগ করলাম। আব্বাকে অভিনেতার প্রমাণ করার জন্যই তিনি আমাকে কিছু পরামর্শ দিলেন। আমি এফডিসিতে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী আব্বার জন্য কিছু কাগজ তৈরি করলাম। আব্বাকে মানসিক বিকাশগ্রস্তর অভিনেতা সাজালাম। তারপরে বিনোদন মিডিয়ার টিমের সাথেই নিয়ে এলাম আমেরিকায়। সেই দিন আম্মার সাথে কথা বলার 6 মাসের মধ্যে আব্বাকে আমেরিকায় নিয়ে আসি। এইখানেই টেনশন ছিল, আব্বাকে চিকিৎসার জন্য হাসপাতালে রাখতে হবে। দেশের তো আশেপাশে সবই একই রকম লোকজন ছিল, আর এইখানে তো সব সাদা কালো লোকজন। কেউ কেউ খুব ফর্সা, আবার কেউ কেউ খুব কালো। আব্বা এদের মাঝে হাসপাতালে থাকতে গিয়ে আবার ভয় পেয়ে যায় কি না, এইসব চিন্তা ছিল আমার মনে। আমি অনেক ভয় নিয়ে আব্বাকে হাসপাতালে দিলাম ডাক্তারের তত্ত্বাবধানে। ভিজিটিংয়ের দিনে গিয়ে দেখে আসতাম। বুকের পাথরের মতো ভয় ছিল, না জানি আব্বা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখানকার পরিবেশের লোকজনরা আব্বার সম্পূর্ণ অচেনা। একটা অসুস্থ মানুষ অচেনা পরিবেশে আরও অসুস্থ হয়ে যায়। এদের ভাষাও আলাদা। তবে একটা জিনিস সাপোর্ট ছিল, আমার আব্বার তো লেখাপড়া ছিলেন। ইংরেজিতে কথা বললেই আব্বা খুব খুশি হয়ে যেতেন। তাকে শিক্ষিত মনে করেই কিছু উত্তর দিতে পারতেন, সেটা যেই রকমই হোক। আগে থেকেই তো এলোমেলো অশ্লগ্ন কথা বলতেন। এখানেও উত্তরের অশ্লগ্ন কথাই বলতেন, তবে ইংরেজিতে সব বলতেন। মাসখানিক যেতেই আব্বার মাঝে একটু পরিবর্তন আসে। পরিবর্তনটা পজিটিভ ছিল না, ছিল নেগেটিভ পরিবর্তন। আব্বা বেশি পাগলের মতো করতে শুরু করে। থাকতে চাচ্ছিল না হাসপাতালে। সেইখানকার পরিবেশ, মানুষজন কিছুই পছন্দ হয়নি আব্বার। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে আসতাম। অসুস্থ মানুষ কি আর এত বোঝে? নতুন এবং অচেনা পরিবেশের কারণেই মূলত সমস্যা হয়েছে। এইভাবেই 1 মাস কেটে যায়।
আব্বাও সেট হয়ে যায় হসপিটালে। শুধু সেট হয়ে যায়নি, অন্যান্য অসুস্থ লোকদের সাথেই খেলাধুলা করতেন, আড্ডাও দিতেন, কিছু কথাবার্তারও ঠিক জবাব দিতে পারতেন। এভাবেই কেটে যায় 3 মাস। এবার আব্বা জামা কাপড় সব নিজেই পরতে পারতেন। হাসপাতাল থেকে এসব জানিয়েছে আমায়। আমি নিজেও খেয়াল করেছি আব্বার চেহারা এবং সব কিছুতে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ এসেছে, একটা পরিবর্তন চলে এসেছে। সেই 3 মাস পরেই এক সাক্ষাতে আব্বা আমার কাছে বললেন, আমি কিন্তু সুস্থ হয়েছি বাবু, তোর মায়ের কাছে এটা কইস না, ওর কাছে বলবি আমি পাগলি আছি, আমরা একসাথেই সারপ্রাইজ দিব তোর মারে। আমি বুঝতে পারলাম আব্বা আসলেই সুস্থ হয়েছেন, কারণ আম্মার সাথে দুষ্টামি করার ব্যাপারটা আব্বার মাথায় আছে। এইভাবেই কেটে যায় পুরো 6টা মাস। আব্বা পুরোই সুস্থ এখন। ডাক্তার বলেছিলেন উনি অ্যাক্সিডেন্ট করার পরপরই যদি চিকিৎসা দেওয়া হতো তাহলেই এত সময় লাগতো না। সুস্থ হবার পরেই আমি আব্বাকে বাসায় নিয়ে এলাম। আব্বা বাসায় থাকতে চাচ্ছিলেন না, টুকিটাকি কাজ শুরু করেছিলেন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আব্বা আম্মার সাথে ভিডিও কলে কথা বলতেন না। আব্বার গেটআপ পুরোই চেঞ্জ হয়ে গেছিল। আম্মা দেখলেই বুঝতে পারতো না যে আব্বা সুস্থ। আব্বা ফোনে কথা বলতেন আম্মার সাথে, কিন্তু পুরোপুরি পাগল সেজে। আব্বা আমাকেও বলতে দেননি আম্মাকে, সারপ্রাইজ দিতে চেয়েছে। আমিও আব্বা আম্মা দুষ্টুমির মাঝে বাধা হতে চাইনি। আরও 2 মাস পরের কথা, আম্মা জানে আব্বা সুস্থ হয়নি, তারপরেও আমি আমেরিকায় এনে চিকিৎসা করিয়েছি। এতে আম্মা অনেক সন্তুষ্ট, কোনো আফসোস নেই আম্মার। দেশেই আমার বিয়ে ঠিক করেছে, আমার সেই গার্লফ্রেন্ডের সাথেই। আজ আমরা বাপ ছেলে বাড়ি এসেছি। বাড়ির সামনে এসে আমাদের গাড়ি থামলো। আম্মা কিন্তু জানেন যে আব্বা এখনও অসুস্থ, বাড়ির কেউই জানে না। আগে জানে আমি বাড়ি আসব। ঢাকা থেকে ভাড়াকৃত গাড়ি নিয়ে এসেছি। গাড়ির শব্দ পেয়ে আম্মা সহ আমার বোনরা দৌড়িয়ে এসেছে। আমি প্রথমেই নামলাম গাড়ি থেকে। এরপরে স্যুটবুট পরিহিত কমপ্লিট মডেল ভদ্রলোককে ন্যায় আব্বা নামলেন। আম্মার চোখের দৃষ্টি বরফ নয় স্থির হয়ে গেছে। আম্মা ভাবছে এই আমি কাকে দেখছি। আব্বার সেই পাগলাটার চেহারাটা আর নেই। পরনে কাপড়গুলো এলোমেলো নয়, হাঁটা চলার কোনো অশ্লীলতা নেই। কমপ্লিট একজন ভদ্রলোক, তার স্বামী। আম্মার চোখের পালক সরছে না, কদমও চলছে না তার, স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আব্বা এগিয়ে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরলেন আমাদের সবার মাঝেই। আম্মা কান্না শুরু করে দিয়েছে। আমি জোর গলায় বললাম, ঘরে গিয়ে তোমরা কান্নাকাটি করো তো, বাইরে পাবলিক প্লেসেই কিছু কইরো না। কয়েকদিন পরে ঘটনা, আজ আমি বিয়ে করেছি, বউ নিয়ে আসি বাসর ঘরে। নিজের নতুন জীবনের কথা আর কি বলবো। আব্বা আম্মার নতুন জীবন দেখেই কুল তো পাই না। একদম নববিবাহিত দম্পত্য নয় আচরণ করছে তারা। আব্বা বারবার রান্নাঘরে গিয়ে খোঁজ নেয় আম্মা হাঁপিয়ে উঠেছে কিনা। আজ সন্ধ্যায় দেখলাম আম্মাকে স্যালাইন বানিয়ে খাওয়াচ্ছে। ঈদের সুখেই আজ তারা দুজন। আমারও সুখ লেগেছে তাদের সুখে। বাসর ঘরে বসে আমার বউকে বললাম, তোমার জন্য আমি রাফারে 1 গোল দিয়া সরাইয়া দিছি। বউ জবাব দিল, তুমি নিজেই তো ঠকছ। 1 গোল দেওয়ার লোক আমি চাই না, মানে আমি চাই আমার জামাই হ্যাট্রিক করুক। এইরকম বদমেশগুলা সবগুলার সরাইয়া দে। আমি কিন্তু হ্যাট্রিক করেছি, মামার গোষ্ঠী দাদার গোষ্ঠীর 2টারই শিক্ষা দিছি, আবার আমার আব্বারও চিকিৎসা করাইছে। এখন আর আমার কোনো টেনশন নাই, বউ নিয়ে সুখে সংসার করবো। বইয়েরে আগে আমেরিকায় নেওয়ার ব্যবস্থা করো, নয়তো আমেরিকার বইসেই বাংলাদেশের সংসার করা লাগবো। আরে দুনিয়ার যেই জায়গায় যাই বউরে বুকে কইরা নিয়ে যামু, দেখা যাবে। 2 বছর পরের কথা, আমার বউকে আমেরিকা নিয়ে এসেছি। আব্বা আম্মা দেশেই ভালো আছে। আমার বোন বড়টার বিয়ে হয়েছে ব্যাংকারের সাথে, বোনও চাকরির ট্রাই করছে। নানার গোষ্ঠী দাদার গোষ্ঠী এখন আর কেউই আমাদের সাথে ঝামেলা করতে আসে না। আব্বা একাই সবাইকে ফেস করতে পারেন। আম্মা ও ভাইদেরকে কোনোই প্রশ্রয় দিচ্ছেন না। আমার মায়ের গোপন স্বপ্ন ছিল, গোপন কথা ছিল নিজের স্বামীকে সুস্থ দেখার। আমি মায়ের কথা শুনছি। আব্বা আম্মা শান্তিতেই বসবাস করছেন, একদম নবদম্পতি নয়, তাদের সুখের সংসার। মায়ের গোপন কথা শুনেই সেই স্বপ্নই পূরণ করতে পেরে আমি গর্বিত। পৃথিবীর প্রতিটা মানুষেরই স্বপ্ন পূরণ হোক, তাদের গোপন কথা শোনার মতোই কেউ থাকুক, তাহলে শেষ জীবনে এসেও আমার মায়ের মতো হয়তো সবাই সুখ দেখতে পাবে। আসসালামু আলাইকুম গাইস, মায়ের অকথা গল্পের এটাই লাস্ট পার্ট ছিল। তো আমি জানি না তোমাদের কাছে এই পুরো গল্পটি কেমন লেগেছে, অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর পরবর্তীতে তোমাদের কেমন টাইপের গল্প লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো গল্পতে আবারও দেখা হচ্ছে।